বস্তের লক্ষ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হচ্ছে জাতীয় নাগরিক পার্টির। কিছুক্ষণের মধ্যেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সারা দেশ থেকে নতুন দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন মানিক মিয়া এভিনিউতে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাব তার কাছে। অভ্র, আমি আছি ঠিক মানিক মিয়া এভিনিউতে, যেখানে কিনা হচ্ছে আসলে যারা কিনা এই যে এই দলটি নতুন একটি দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, এই দলের যারা সমর্থক কিংবা কর্মী আছেন তারা কিন্তু হচ্ছে এখানে এসে জড়ো হয়েছেন। এই যে নতুন একটি দল তার অভিষেক, সেই জন্য কিন্তু হচ্ছে এখানে একটি উৎসব মুখর পরিবেশের তৈরি হয়েছে। আমি ঠিক আমার পাশে পেছনটায় যখন হচ্ছে একটু দেখাতে চাই যে এই পাশটায় কিন্তু হচ্ছে যেই মঞ্চটি আছে এটি কিন্তু হচ্ছে সকাল থেকে বানানোর কাজ শুরু হয় রাত থেকে। তারপরে সকালে এসে আমি যখন দেখি যে কাজ তখনও চলছিল, এর পরবর্তীতে কিন্তু হচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে নতুন একটি দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের ঠিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। আর যেখান থেকে মূলত হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল 5ই আগস্টে, ঠিক এই রাস্তায় মানিক মিয়া এভিনিউতেই কিন্তু হচ্ছে এই ছাত্র জনতারাই ছিল এবং এই সংসদ ভেঙে দেওয়া হয়। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে 6.5 মাস চলে যায়। এর পরবর্তীতে কিন্তু একটি ছাত্রদের রাজনৈতিক সংগঠনের প্রত্যাশা ছিল সবসময় সাধারণ মানুষের, এমনটাই বলছেন যারা এখানকার সংগঠক আছেন তারা। তার পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার জায়গা থেকেই কিন্তু হচ্ছে এই যে নতুন একটি রাজনৈতিক দল সেটির কিন্তু হচ্ছে অভ্যুদয় ঘটছে। আর আরও একটি বিষয় জানিয়ে রাখি, এখানে মূলত হচ্ছে যারা কূটনৈতিক আছেন এবং একই সাথে যারা কিনা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক বিশেষ করে হেফাজতে ইসলামের একজন আমির এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু বলা চলে যে অন্যান্য বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও কিন্তু হচ্ছে এই যে নতুন একটি দল আসতে যাচ্ছে, যার ফলে কিন্তু হচ্ছে তাদের সাথেও কথা হয়েছে। এবং গতকালকে যেটি দেখা গেছে যে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে কিন্তু হচ্ছে যেই আমন্ত্রণপত্র সেটি কিন্তু দিয়ে আসা হয় এবং তাকে জানানো হয় তিনি যেন উপস্থিত হন। তবে তিনি উপস্থিত হবেন কি না তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে সকল ধরনের নিরাপত্তার জন্য কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত এবং নিরাপত্তার চাদরে কিন্তু পুরো মানিক মিয়া এভিনিউ ইতিমধ্যেই কিন্তু হচ্ছে তারা বলছেন যে তারা কিন্তু নিরাপত্তা চাদরে নিয়ে এসেছেন পুরো জায়গাটিকে। এছাড়াও এই যে যারা কিনা সমর্থক আছেন, যারা কিনা এসেছেন, যারা কিনা উচ্ছ্বাসিত, তারা কিন্তু বলছেন যে এই যে নতুন করে তরুণদের নেতৃত্ব, তরুণদের হাতে আসতে চলেছে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু হচ্ছে এই দলটির হাত ধরেই আসবে। এবং এতদিনের যেই অভিপ্রায়, এতদিনের যেই চেষ্টা, সেই চেষ্টার ফলেই কিন্তু হচ্ছে সংগঠকরা বলছেন যে জনগণের চাওয়ার কারণেই এই যে আজকের পৌঁছানো এবং একটি দলের যেই আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের সন্ধিক্ষণে দাঁড়িয়েছে তারা। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই তন্ময়, যে এখানে যারা এসেছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে কোনো না কোনোভাবে আন্দোলনের সাথে জড়িত ছিল। বিশেষ করে সামনের সারিতে কিন্তু যারা আছে তারা কিন্তু বলছে যে তারা অনেকটা সময় অনেকভাবে ঢাকার নানা প্রান্তে এবং দেশের নানা প্রান্তে কিন্তু তারা এই যে গণঅভ্যুত্থানের সময় ছিল এবং যুক্ত ছিল। যারা কিনা আহত আছে এবং নিহতদের পরিবার, যারা জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের পরিবারকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয় এবং তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে এখানে শুধুমাত্র যে বিশিষ্ট জন আছে তা কিন্তু নয়, এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে তার সাথে কিন্তু হচ্ছে যারা গণ অভ্যুত্থানে নানাভাবে আহত হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের
কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, তারা কিন্তু বলছিল যে এই যে নতুন দলের একটি আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশে কিন্তু হচ্ছে তারা অনেকটাই উচ্ছ্বাসিত। তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের জায়গায় কিন্তু হচ্ছে নতুন একটি দলের জন্য নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে কিন্তু হচ্ছে তারা যেই ইচ্ছে ছিল, তাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথে কিন্তু বাস্তবায়নের দিকেই নিয়ে যাচ্ছে এই দলটি। এবং এই নতুন দলের সাথে কিন্তু তারা অনেকটাই সহমত জানিয়েছেন, একাত্মতা জানিয়েছেন। এবং আস্তে আস্তে যারা কিনা হচ্ছে নেতা আছেন কিংবা কেন্দ্রীয় পর্যায়ে আছেন, তারা কিন্তু কথা বলছেন। যদি আমি একটু ঢাকার বাইরের কথা বলি, ঢাকার বাইরে কিন্তু হচ্ছে অনেকেই ছিলেন এবং অনেকেই কিন্তু হচ্ছে ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছেন। একই সাথে কিন্তু যারা কিনা এসেছেন ঢাকার বাইরে থেকে, তারা কিন্তু বলছেন যে এই যে পুরো জায়গাটিতে কিন্তু হচ্ছে শুধুমাত্র ঢাকা কিংবা ঢাকা কেন্দ্রিক কেউ নয়, বরঞ্চ ঢাকার বাইরে থেকে রংপুর, রাজশাহী এবং ভোলা সব ধরনের মানুষ কিন্তু এখানে এসে পৌঁছেছেন বাস দিয়ে। গতকাল রাত থেকে কিন্তু অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি যখন সকালে এখানে এসে পৌঁছাই, তখনই দেখেছি যে রংপুর থেকে কিন্তু একটি বাস চলে এসেছে। তারা এসে কিন্তু এখানে অপেক্ষা করছে কখন সেই সন্ধিক্ষণ আসে, কখন সেই তাদের অপেক্ষাকৃত সময়টা আসে যে নতুন একটি দলের যে উন্মোচন, সেই উন্মোচন ঘটবে। এখন হয়তোবা কিছুটা সময়ের মধ্যেই সেই সন্ধিক্ষণ আসবে, সেই অপেক্ষার পালা শেষ হবে। কারা কারা থাকছে কেন্দ্রীয় কমিটিতে সেটিও জানা যাবে। মঞ্চের ঠিক সামনেই আছে হাসিব, সহকর্মী হাসিব, তার কাছে আমি চলে যেতে চাই। হাসিব, আপনি সেখানে কেমন দেখছেন? সেখানে কারা উপস্থিত আছে? জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং নিহতের পরিবাররা আসার কথা, তারা আসতে পেরেছে কিনা? বলছিলেন সারা দেশ থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যেমন সারা দেশ থেকে মানুষ এসেছেন, ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা যেমন আছে, ঠিক একই সঙ্গে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই যে আমি যেখানে অবস্থান করছি ঠিক এই মঞ্চের সামনের অংশে রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এখানে মূলত আমরা দেখতে পেয়েছি জামাতে ইসলামীর নেতাদের এবং একই সঙ্গে আরো অন্যান্য যেসব 20 দলীয় জোট বিএনপির সঙ্গে যেসব রাজনৈতিক মাঠে ময়দানে যারা আন্দোলন করেছেন, সিপিবি নেতাদের আছেন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন। এবং যারা গণ অভ্যুত্থানে অংশ ছিল, যারা মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যারা যে জোট সঙ্গী ছিল 14 দলের নেতাদের ছাড়া বাকি এবং জাতীয় পার্টি ছাড়া বাকিদেরকে এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন বুদ্ধিজীবী সুশীল সমাজের মানুষ যারা রয়েছেন তারাও এই মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে মঞ্চের আরেক পাশে এই জুলাই অভ্যুত্থানে আহত যারা ফ্রন্ট ফাইটার যোদ্ধা, যারা আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন, তাদেরকেও দেখেছি ক্র্যাশ ভর করে এবং তারা এসেছেন কারো সহযোগিতা নিয়ে এখানে এসে খুঁড়িয়ে এখানে এসেছেন। একই সঙ্গে আমরা দেখেছি শহীদ পরিবারের সদস্যরাও এসেছেন এবং একই সঙ্গে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই গণঅভ্যুত্থানের পর যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এই সংগঠনে দল মত নির্বিশেষে যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের সবাইকে নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গড়তে চায়, যেখানে বাম ঘরানা কিংবা ডান ঘরানার লোক তারাও যেমন থাকবে, সেখানে মুসলিম, হিন্দু, দলিত সহ সকল ধর্মের মানুষ এমনটি জানানো হচ্ছে। এবং সেখানে আজকে এই মঞ্চ থেকে 151 জনের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে, যে কেন্দ্রীয় কমিটির সুপার 10 ইতিমধ্যে আমরা জানতে পেরেছি দলের আহ্বায়ক হতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি দলের আহ্বায়ক, এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব যিনি ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন সেই আক্তার হোসেন এই নতুন দলের সদস্য সচিব হিসাবে থাকছেন এবং সঙ্গে দলের সমন্বয়কারী হিসাবে থাকছেন বর্তমানে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তারও রাজনৈতিক অনেক ক্যারিয়ার রয়েছে, বিভিন্ন বাম সংগঠনের ছাত্র সংগঠনের নেতা ছিলেন, তিনি আবার এবি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে আব্দুল হান্নান মাসুদ তার সহকারী হিসাবে অর্থাৎ সহ সমন্বয়কারী হিসাবে তিনি থাকছেন। আব্দুল হান্নান মাসুদ বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন। তিনি সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এই গণ অভ্যুত্থানের সময় যে তিনজন গণ অভ্যুত্থানের সময় যে ডাক দিয়েছিলেন তাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ একজন এবং এই শুরু থেকে ছাত্রশক্তির তিনিও একজন নেতা ছিলেন। এই যে চারজনের বাইরে বাকি আরও দুইজন বাংলাদেশের খুবই জনপ্রিয় মুখ নাহিদ ইসলাম সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা দুজন দায়িত্ব পালন করবেন, তারা মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করবেন। সার্জিস আলম দায়িত্ব পালন করবেন উত্তরাঞ্চলের এবং হাসনাত আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন দক্ষিণাঞ্চলের। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব পরিচিত মুখ, যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এই 6 জন ছাড়াও আমরা যেটুকু জানতে পেরেছি যে আহ্বায়কের সঙ্গে যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দুজন দায়িত্ব পালন করছেন। সামান্তা শারমিন, যিনি বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং আরিফুল ইসলাম আদিব, যিনি গণ অধিকার পরিষদের যে সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি বেশ দায়িত্ব পালন করেন, বিভিন্ন ছাত্র আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও তিনি রেখেছিলেন। তিনি এই নতুন রাজনৈতিক দলের বর্তমানে যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সেখানে তিনি তিনি জ্যেষ্ঠ আহ্বায়কের পদ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে অর্থাৎ সামান্তা শারমিন এবং আদিব আরিফ দুজনই দায়িত্ব পালন করবেন এবং একই সঙ্গে সদস্য সচিব এর সঙ্গে যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব অর্থাৎ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসাবে দুইজন দায়িত্ব পালন করছেন। জানা যাচ্ছে যেমন তাসনিম জারা, যিনি বাংলাদেশের চিকিৎসা জগতে বেশ তরুণদের কাছে বেশ জনপ্রিয় মুখ, তাসনিম জারা রয়েছেন এবং একই সঙ্গে রিভা রয়েছেন। এই দুজন দায়িত্ব পালন করবেন। এছাড়া আরও যারা বাকি যে কোন পদে কে আসছেন এই চমকগুলো থাকছে। দপ্তর সম্পাদক পদে সালেউদ্দিন সিফাত, যিনি ছাত্রশক্তির নেতা ছিলেন, গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের ছিলেন, তিনি থাকতেছেন। এছাড়া আরও অনেক পদ, এই যে সুপার 10-এর কথা বললাম, এর বাইরে আরও অনেকেই দায়িত্ব পালন করবেন। বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তারা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন। বিশেষ করে তাদেরকে নিয়েই কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি গঠন করা হচ্ছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, যারা নেপথ্যে ভূমিকা পালন করেছিলেন, তারা কিন্তু ছাত্র শক্তির বড় একটি অংশ ছাড়াও বিভিন্ন বাম সংগঠনের ছিলেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের ছিলেন, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনের ছাত্র সংগঠনের নেতারা ছিলেন, এবি পার্টির ছাত্র নেতারা ছিলেন। তাদের নিয়েই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের যে কমিটি গঠন করা হয়েছিল গত বছরের জুলাইয়ে, এবং তারপরে গণ অভ্যুত্থানের পর আগস্টের 5 তারিখ যখন শেখ হাসিনা পালিয়ে যান, তারপরে এই অন্তর্বর্তী সময়ে যখন সরকার গঠন করলো, ঠিক তখনই এই ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, নাগরিক যারা সাবেক ছাত্র, সদ্য সাবেক ছাত্র, তারা একটি নাগরিক কমিটি গঠন করেছিলেন, যাদের লক্ষ্যই ছিল নতুন বাংলাদেশ, নতুন এই বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের তারা স্বপ্ন দেখে একটি লক্ষ্য নিয়ে তারা সেপ্টেম্বরের অর্থাৎ গত বছরের 8ই সেপ্টেম্বর 2024-এর 8ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি নতুন রাজনৈতিক নতুন একটি প্ল্যাটফর্ম, নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘোষণা হয়। তখন এটি মূলত 55 সদস্যের হলেও পরে ধাপে ধাপে এটি বাড়ানো হয় এবং বর্তমানে 188 জনের সদস্য, 188 জনের কেন্দ্রীয় সদস্য পদ রয়েছে সদস্য, এবং একই সঙ্গে এটি প্রায় 24টির মতো বিভিন্ন সেল রয়েছে, দপ্তর সেল, প্রচার সেল, গবেষণার সেল সহ বিভিন্ন সেলগুলো রয়েছে। এছাড়া একই সঙ্গে সারা দেশে প্রায় 4 শতাধিক কমিটি গঠন করা হয়েছে এই নাগরিক কমিটির। আসলে এই
নাগরিক কমিটির এই যে জেলা কমিটি থেকে উপজেলা কমিটি থেকে মহানগর থেকে বিভিন্ন এই নাগরিক কমিটির নেতারাই কর্মীরাই এই আজকে যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের সেখানে যোগ দিতে এসেছেন। এখানে আমরা নানা শ্রেণী পেশার মানুষ দেখছি, এখানে বিভিন্ন বয়সের মানুষ দেখছি, তবে তরুণদের অংশগ্রহণই বেশি, যারা গণ অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, সামনের যোদ্ধা হিসাবে তারা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন জীবনকে বাজি রেখে। শেখ হাসিনার দীর্ঘদিনের যে 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সামনে রুখে দাঁড়িয়েছিলেন, গুলির সামনে রুখে দাঁড়িয়ে তারা জীবন দিয়েছেন, যেখানে প্রায় 1000-এর বেশি মানুষের শহীদ এবং কয়েক হাজার মানুষ, 20,000 মানুষের আহতর বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে। এই নতুন বাংলাদেশের প্রত্যাশা করছেন, যেমন নতুন বাংলাদেশের একটি সংস্কারের মাধ্যমে যে ফ্যাসিবাদী যে সিস্টেম কাঠামোগুলো ছিল সেগুলোর বিলোপ করার জন্য সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার শিগগিরই বসবে এবং এই সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই বছরের হয়তো শেষের দিকেই একটি জাতীয় নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বর্তমানে যে কমিটি গঠন হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যেটির মূলত ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, এই প্রোগ্রামটির এই নতুন রাজনৈতিক দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই যে কমিটি হতে যাচ্ছে এই কমিটি কিন্তু আগামী নির্বাচনের নেতৃত্ব দেবে। এই কমিটির মাধ্যমেই আগামী নির্বাচন পরিচালনা করবে জাতীয় নাগরিক পার্টি। এবং একই সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 4:17 বাজে, এই মুহূর্তে এই ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হচ্ছে। এখানে ঘোষণা করছেন মাইকে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে এখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে এবং ইতিমধ্যে অনুষ্ঠান স্থলে হাজির হয়েছেন লাখো মানুষ। আমরা যতদূর দেখতে পাচ্ছি অনেক মানুষ এই আসাদ গেট থেকে শুরু করে এই আমার বাড়ি পর্যন্ত সংসদ ভবনের সামনের পুরো অংশে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের লোকারণ্য। আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ধর্মীয় গ্রন্থ পাঠের পর বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য বা এই যে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে তাদের নেতারা বক্তব্য দেবেন। এখানে নাহিদ ইসলাম, আক্তার হোসেন তারা বক্তব্য দেবেন এবং নতুন কমিটি গঠন করা হবে। এই ছিল আমি স্টেজের বা মঞ্চের সামনে থেকে জানাচ্ছিলাম এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের খবরাখবর। অনুষ্ঠান বা মঞ্চস্থলের পেছনের দিকে রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। আপনার কাছে জানতে চাই যে মানুষ তো জুমার পরে আস্তে আস্তে আসা শুরু হয়েছে এবং যত আমি দেখতে পাচ্ছি এখান থেকে যতদূর চোখ যাচ্ছে মানুষ আরো বেড়েছে। আসলে আপনি কোন জায়গায় এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে লোক সমাগম কত হলো এবং যারা এসেছেন তারা কি বলছেন নতুন দলকে আত্মপ্রকাশ ঘিরে? অভ্র, তারা দেখেছে গত 53 বছর ধরে। আপনি যেভাবে বলছিলেন যে এই যে নতুন দল নিয়ে সবারই কিন্তু একটা স্বপ্ন আছে, আপনি নিশ্চিতভাবে দেখেছেন যে প্রত্যেকের মাঝে কিন্তু একটা উৎসব মুখর আবহ তৈরি করেছে এই পুরো জায়গাটিতে। আর এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু বলছেন, তাদের সাথে আমি যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এই যে নতুন একটি দল, সেই নতুন একটি দলের কাছে কিন্তু হচ্ছে এই যে এই পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে। নতুন এই দলটিতে কিন্তু হচ্ছে যারা ছাত্র জনতা, তরুণ প্রত্যেকেরই কিন্তু হচ্ছে আশা এবং ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা বিশ্বাস করেন যে এই যে এই দলটি জাতির যেই ক্লান্তির লগ্নে দাঁড়িয়েছিল সবার সামনে এবং যেভাবে মধ্য দিয়ে একটি দলকে, একটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছিল, কিন্তু হচ্ছে প্রতিচ্ছবি এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। এখানে যারা আছেন প্রত্যেকে নানাভাবে ছিলেন, তাদের নানা কিন্তু ছিল গত 6 মাসে বা কিন্তু সেই অনেকেরই কিন্তু হচ্ছে পূরণ হয়নি বা নানা কারণে
পারেনি। সেই পূরণের আশা বা পূরণের জায়গাটা কিন্তু তৈরি করতে যাচ্ছে পার্টি। সেই নাগরিক পার্টির কাছে যেই দল, সেই দল হয়ে উঠবে তরুণদের কথা বলার অন্য একটি মুখপাত্র, এমনটাই কিন্তু মনে করে তরুণরা। তার সাথে সাথে কিন্তু হচ্ছে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বলছেন যে তারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ এবং একই সাথে বলতে গেলে হচ্ছে প্রায় সারা বাংলাদেশের নানা প্রান্ত থেকে কিন্তু হচ্ছে এসেছেন সাধারণ মানুষেরা। এই মুহূর্তে কিন্তু হচ্ছে বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও এই যে এখন 4:20 বাজে, সেই সময়ে কিন্তু হচ্ছে এখনো পুরোপুরি যে অনুষ্ঠান শুরু হওয়ার কিন্তু হচ্ছে শুরু হয়নি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু হচ্ছে ঢুকছে। তার সাথে সাথে যদি বলা চলে যে আরো যে সমন্বয় কিন্তু এখানে ঢুকছেন পুরো অনুষ্ঠানে, কিন্তু এখনো অনেকে এসে উপস্থিত হতে পারেনি। সেই তারা কিন্তু আস্তে আস্তে উপস্থিত হয়ে যাচ্ছে এবং গুলো আছে সেই দলগুলোর প্রধান, দলগুলির পক্ষ থেকে প্রতিনিধি প্রত্যেকেই কিন্তু হচ্ছে দিচ্ছেন এবং সেই দলগুলোর যেই নেতাকর্মীরা আছে, অন্যান্য দলের নেতাকর্মীরাও থেকে প্রতিনিধিত্বের জায়গা থেকে কিন্তু হচ্ছে অনেকেই বলছেন যে তারা কিন্তু চান যে নতুন একটি দল কিন্তু এই যে নতুন বাংলাদেশকে নানাভাবে কিন্তু হচ্ছে স্বয়ংসম্পূর্ণ করবে। এই যে একটি দল, সেই দলটি কিন্তু হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য। এই মুহূর্তে ঠিক যেই মানুষের কথা বলছিলাম, যারা কিনা হচ্ছে দল মত নির্বিশেষে এসেছেন, শুধুমাত্র যারা কিনা হচ্ছে দূর দূরান্ত থেকে এসেছেন এই দলটির সমর্থক, তাদের কথা কিন্তু আমরা একটু শুনতে চাই। সেটি শুনতে গেলে কিন্তু অবশ্যই চলে যেতে হবে জাওয়াদ মাহমুদের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সার্জিস আলম আমাদের সামনে দিয়ে এখানে সার্জিস আলম এসে পৌঁছেছেন এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে আরো অনেক সমন্বয়ক চলে আসছেন এবং যারা এখন আসতে পারেননি, এই যে সেই অনুষ্ঠানে কিন্তু শুরুটা হয়ে গেল। এই যে পেছনটায় যেখানটায় মূলত হচ্ছে কর্মীরা দাঁড়িয়ে আছে, যেখানটায় সমর্থকরা দাঁড়িয়ে আছে, আমরা একটু শুনতে চাই। মাহমুদ, আপনি কেমন দেখছেন সেই জায়গায়? দেশের নানা প্রান্ত থেকে তো মানুষ এসেছে, তাদের কথাগুলো শুনতে চাই। তারা আসলে নতুন দলকে নিয়ে কি চিন্তা করছে, তাদের ভাবনাতে এই নতুন দল কিভাবে ফেলছে বলে দেখছেন আপনি? আপনি ভিতরের অংশের কথা জানাচ্ছিলেন, আপনি বলছিলেন যে সার্জিস আলম, যিনি এই যে নতুন দল তিনি প্রবেশ করেছেন, নতুন দলের উত্তরাঞ্চলের তিনি সংগঠকের ভূমিকা পালন করবেন এবং কিছুক্ষণ আপনি এটিও জানাচ্ছিলেন যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এটি শুরু হয়েছে। ঠিক ঘড়ির কাঁটা 4:16 আনুষ্ঠানিকভাবে আজকে এই যে নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। আমি মূলত তাদের যেই বাউন্ডারি লাইন, অর্থাৎ তারা এখানে তাদের যে যারা কর্মী বা যারা অতিথি তাদের বসার যে ব্যবস্থা করেছেন তার ঠিক বাইরের অংশটি আমি দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখেছি যে বরিশাল, নারায়ণগঞ্জ, সিলেট, মানিকগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর, অর্থাৎ জেলা থেকেই কিন্তু আজকে এখানে যারা এই যে নতুন দলের আত্মপ্রকাশ, সেই দলকে শুভকামনা জানাতে, তাদেরকে সমর্থন জানাতে এখানে এসেছেন এবং বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা আসলে স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন এবং তারা একটি নতুন যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বিশেষ করে 5ই আগস্ট এই যে তরুণদের নেতৃত্বে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছেন তারা। এই দীর্ঘ ফ্যাসিবাদী শাসন যে আমাদের ঘাড়ে চেপে বসেছিল, বাংলাদেশের ঘাড়ে, সেটি কিন্তু তাদের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে। এরপরে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটে একটি নতুন আকাঙ্ক্ষার তৈরি হয়েছে
সেই আকাঙ্ক্ষা আসলে তরুণরাই বাস্তবায়ন করতে পারবে বলে এমনটা মনে করছেন যারা এখানে আসছেন। এবং আরেকটি বিষয় তাদের কাছে জানতে চেয়েছি, এবং এখানে বেশ কিছু মানুষকে আমরা দেখেছি যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যাদের স্বজনদের প্রাণ হারিয়েছেন, এবং আমরা এখানে যারা জুলাই যারা আহত হয়েছেন এমন বেশ কয়েকজন আমরা দেখেছি। তারা প্রত্যেকেই বলছেন যে গতানুগতিক ধারার যে রাজনীতি তারা এই বাংলাদেশে দেখে এসেছেন, তারা সেই সকল রাজনীতির বাহিরে গিয়ে একটি নতুন ধারার যে রাজনীতি, এই যে ছাত্ররা বলছেন যে তারা একটি তৈরি করতে চান বা দৃষ্টান্ত স্থাপন করতে চান, সেই জায়গাটিকে তারা আসলে সমর্থন জানানোর জন্য মূলত এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় তাদের কাছে জানতে চেয়েছিলাম যে যেহেতু সামনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এই নতুন দল তাদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ তাদের করতে পারবে, সেই বিষয়গুলো এখানে যারা কর্মীরা এসেছেন বা যারা নিজেদেরকে শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিচ্ছেন তারা বলছেন যে সেটি তো অবশ্যই তাদের জন্য একটি চ্যালেঞ্জ। যেহেতু ৫ তারিখ পর্যন্ত কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিল, শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত এই যে জুলাই বিপ্লবটি ঘটলো, সেখানে প্রত্যেকটি দল মত এবং প্রত্যেকটি রাজনৈতিক যারা যেই মতাদর্শের ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলন করেছিল। কিন্তু আমরা দেখলাম যে ৫ তারিখের পরেই যে যার রাজনৈতিক ব্যারাকে ফিরে গিয়েছে। এর ফলে যেই একটি জাতীয় ঐক্যের যে ব্যাপারটি ছিল সেখানে কিন্তু আমরা একটি ছেদ পড়তে দেখেছি। সেই জায়গা থেকে বলছেন যে এটি তাদের জন্য একটি চ্যালেঞ্জ, কিন্তু মানুষের কাছে তাদেরকে এই যে নতুন দলের যে ম্যানিফেস্টো বা তারা আসলে কি ধরনের বার্তা দিতে চান তাদের কাছে জানতে চেয়েছিলাম। যারা এখানে এসেছেন তারা বলছেন যে তাদের জন্য খুব বেশি যে তারা এবার সুবিধা করতে পারবে তারা তেমনটি মনে করছেন না। তারা বলছেন যে তারা হয়তো এবারের যে ভোটটি হবে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ, সেখানে তারা হয়তো বা তৃতীয় বা চতুর্থ শক্তি হিসেবে আবির্ভূত হবে, এবং তারা যদি এই রাজনীতির মাঠ তারা আঁকড়ে ধরে থাকতে পারেন এবং মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুযায়ী তারা যদি কাজ করতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে অর্থাৎ আগামী ১-২ দশকের মধ্যে তারা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে, এমনটি এখানে সাধারণ মানুষ মনে করছেন। এবং এখানে যে শুধু এই যে সাধারণ মানুষ এসেছে তেমনি না, আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থী যারা ভোটার না, এমন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে এখন ভোটার না, কিন্তু তারা বলছে যে তারা আগামী লক্ষ্যে এই দল যদি তারা সহকর্মী হাসিব বিল্লাহ আছেন ঠিক মঞ্চের কাছাকাছি, আমরা তার কাছে চলে যাব। হাসিব, আপনি জানাবেন যে আনুষ্ঠানিকভাবে তো শুরু হলো, সেখানের অবস্থা একটু জানাবেন আপনি। এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে আরও 10 মিনিট আগে, যেখানে পবিত্র কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ হয়েছে এবং তারপরে এখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমন উপস্থিত হয়েছেন, ঠিক একই সঙ্গে নতুন আত্মপ্রকাশ হতে যাওয়া এই জাতীয় নাগরিক পার্টি, সেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মুখ্য সংগঠক হিসাবে যারা দায়িত্ব পালন করবেন উত্তরাঞ্চলের সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের জন্য করবেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখলাম। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবী মহলের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের হাই কমিশন থেকে এখানে উপস্থিত হয়েছেন হাই কমিশনের একজন প্রতিনিধি, যদিও বিদেশি কূটনীতিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। কোনো আত্মপ্রকাশ হতে যাওয়া
জাতীয় সঙ্গীত শেষ হলো এবং জাতীয় সঙ্গীত শেষ হবার পর বাকি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং আমরা যেমনটি শুনছিলাম জাতীয় সঙ্গীতে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক এই নতুন রাজনৈতিক দল যেটি গঠন হতে যাচ্ছে সেই রাজনৈতিক দল তাদের বক্তব্যে যে এটি বঙ্গীয় রাজনীতি করবে, যে বাংলাদেশের মানুষের সব ধরনের মত পথের যেখানে মানুষ রয়েছে, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে যে দেশে, সেই সকল মানুষের এখানে প্রতিনিধিত্ব থাকবে এই দলে। এবং এখানে মূলত বলা হচ্ছে যে এর সাংগঠনিক যে কাঠামো হচ্ছে এখানে মত পথ ও রাজনৈতিক সকল আদর্শের অনেকেই যুক্ত হচ্ছে, যেমন ধর্মীয়, এমনকি রাজনীতিতে ধর্ম চাপে না এমন আদর্শের অর্থাৎ এবং সেই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদী বা বাঙালি জাতীয়তাবাদী, এমনকি রাজনীতিতে যারা ধর্ম চান না সময়টা শুরু হবে তারাও আছেন এবং ধর্মীয় যারা আদর্শ লালন করেন সে দলে আসতে যাচ্ছেন। এবং মূলত বাংলাদেশে আদর্শ ভিত্তিক আলাদা আলাদা আমাদের সময় শুরু হচ্ছে, একটি দলে সব আদর্শের সম্মিলন থাকবে। এখন বিরতি চলছে, শোক, এখন শোক প্রস্তাবনা 1 মিনিট বিরতিতে সবাই মূলত যে যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, ৭১ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, সেই শহীদদের স্মরণে নীরবতা পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এখন পিনপতন নীরবতা, সবাই দাঁড়িয়ে শহীদদের স্মরণ করছেন। আর ওইদিকে দেখা যাচ্ছে এলইডিতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের নেতারা সবাই দাঁড়িয়ে স্মরণ করছেন, দোয়া মাগফিরাত কামনা করছেন। যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে তারা যেন সেই লক্ষ্য যেন বাস্তবায়ন হয়, তাদের যে আদর্শের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন সেই আদর্শ যেন বাস্তবায়ন হয়, এমনটি কামনা করা হয় মূলত এই নীরবতা পালন অনুষ্ঠানে। নীরবতা পালন শেষ হয়ে আমরা দেখতে পাচ্ছি এখন অনুষ্ঠানের বাকি অংশ শুরু হচ্ছে। এখানে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, এই দলের সংগঠনের কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা রয়েছেন। আমরা যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে যে বাংলাদেশে আদর্শ ভিত্তিক অনেক আলাদা আলাদা দল থাকে, প্রত্যেক দলের আলাদা আদর্শ থাকে, কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ মধ্যমপন্থী। যদিও বিএনপি মধ্যপন্থী দল হিসেবে দাবি করলেও এই যে ছাত্র সংগঠনের যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তারা বলছেন যে এটিও একটি মধ্যমপন্থী দল হতে যাচ্ছে এবং শুধু মধ্যপন্থী ডান বাম সকল রাজনৈতিক দলের একটি মিশ্রণ থাকবে এই দলে। এবং যদিও জানিয়ে রাখি যে দলে ইতিমধ্যে নেতৃত্ব নিয়ে কিছুটা বিভক্তি বা কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এই
এই মাসের শুরুর দিকে ঢাকা মহানগর উত্তর গুলশান জোনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে আমাদের ভাইদেরকে বরণ করে নেই এবং তাদেরকে অনুরোধ করবো তাদের ব্যানারটি গুটিয়ে ফেলার জন্য। ইতিমধ্যে আমাদের জনসমাগম নেতারা খামার বাড়ি মোড় পেরিয়ে ফার্ম গেটের দিকে এবং দ্বন্দ্বে ছাত্র শিবির এবং ছাত্র শিবিরের নেতারা তারা এই গণ অভ্যুত্থানে কার কি অবদান সেটি তার কর্মী সমর্থকরা তুলে ধরার চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন মূলত সাধারণ সম্পাদক অর্থাৎ সদস্য পদ নিয়ে আলোচনায় আসেন ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলী হাসান জুনায়েদ। তিনি মূলত বর্তমান জাতীয় নাগরিক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন যিনি, এবং একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত, তিনিও বর্তমানে জাতীয় নাগরিক কমিটিতে দায়িত্ব পালন করছেন। তিনি যুগ্ম সদস্য সচিব হিসাবে, তারা দুজনই সিনিয়র, একজন আহ্বায়ক এবং আরেকজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি যে